রেডমি নোট সিরিজের ফোনের দাম এখন 40,000 টাকা। ভাবা যায় একসময় রেডমি সিরিজের ফোন কিনতাম 15-16 হাজার টাকায়। অবশ্য আমার কাছে মনে হলো রেডমি সিরিজ এখন আর গরিবদের কথা না ভেবে প্রিমিয়ামনেসের দিকে হাঁটছে। এই ফোনটির দাম 40,000 টাকা হলো। এখানে পাচ্ছেন কার্ভ ওলেড ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর বিশাল ব্যাটারি, ডাইমেনসিটি 7200 আলট্রা সহ প্রিমিয়াম সব ফিচার। আজকের ভিডিও জুড়ে কথা বলবো রেডমি নোট 13 প্রো প্লাস নিয়ে, জানাবো এই ফোনটির ভালো দিকগুলো কি এবং ফোনটির মন্দ দিকগুলো কি। বন্ধুরা, একটা বিষয়, আমরা কিন্তু নিয়মিত এখন ভিডিও দিচ্ছি, তো সবাইকে একটু অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, বেল বাটনটিতে ক্লিক করে রাখতে। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন, বেল বাটনে ক্লিক করে রাখেন, আমরা কিন্তু একটু উৎসাহ পাই, আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিডিওগুলো দেখছে, লাইক দিচ্ছে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, আমি যেই কন্টেন্টগুলো দিই, আমি যে রিভিউগুলো করি, আমি 100% চেষ্টা করি যে রিভিউগুলো যাতে অনেস্ট হয়, এখানে কোনো ধরনের যাতে বায়াস রিভিউ না হয়। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। রেডমি নোট 13 প্রো প্লাস এই মুহূর্তে পাওয়া যাবে 40,000 টাকার আশেপাশে। এই ফোনটি আপনারা পেয়ে যাবেন লাইক টেলিকমে। দাম কিন্তু সবসময় ওঠানামা করে, আর এই ফোনটার দাম আরও কমে যাবে। তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন লাইক টেলিকমের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। লাইক টেলিকম সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে। কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। রেডমি সিরিজের ফোন হিসেবে ডিজাইনে কিছুটা পরিবর্তন এসেছে ফোনটিতে, তবে আমার হাতে থাকা ফোনটি খুব সম্ভবত পার্পল কালারের, যেখানে ব্যাকপার্টটায় লেদারের একটা ফিল আছে, যে কারণে ফোনটা হাতে নিয়ে অন্যরকম একটা প্রিমিয়াম ফিল আসে। লেদার ব্যাক হওয়ার সুবিধা হচ্ছে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা কম, হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। ফোনটির সাইডে পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম। এটা এক্স্যাক্টলি অ্যালুমিনিয়াম কিনা শিওর না, কারণ নেটে অ্যালুমিনিয়াম লেখা থাকলেও ফিলটা পাচ্ছিলাম প্লাস্টিক। আর ডিসপ্লেতে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এটা সত্যি ইমপ্রেসিভ একটা দিক। আর এখানে সিকিউরিটি অপশন হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ভালো পরিমাণে ফাস্ট। তবে আমি এখানে কিছুটা অ্যাকুরেসি প্রবলেম পেয়েছি। ফোনটা ওজনে 204 গ্রাম, তবে তেমন একটা ভার মনে হয়নি ফোনটা ব্যবহার করার সময়। তবে ফোনটা একটু মোটা, এক হাতে ব্যবহার করতে একটু সমস্যা মনে হচ্ছিল। ফোনটিতে পাচ্ছেন স্টেরিও স্পিকার, যেখানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। তবে এই ফোনটিতে কোনো ধরনের হেডফোন জ্যাক নেই। কথা বলবো ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 6.67 ইঞ্চির OLED প্যানেলের ডিসপ্লে। রেডমি নোট 13 প্রো প্লাসের ডিসপ্লেটা আমার কাছে এবার চমকই মনে হয়েছে। একে তো এই ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট। এছাড়াও এই ফোনটির ডিসপ্লে কিন্তু HDR10+ সাপোর্টেড। পাচ্ছেন 68 বিলিয়ন কালার, ডলবি ভিশন, 1800 নিটস ব্রাইটনেসের সাপোর্ট, এবং এই ডিসপ্লেটা কিন্তু কার্ভড। রেডমি সিরিজের ডিসপ্লেতে এত ফিচার এর আগে অবশ্যই দেখিনি। সো বলা যায় এই ডিসপ্লেটা কিন্তু একটা পারফেক্ট প্যাকেজ। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে, ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল, কালারগুলো পাঞ্চি, যে কোনো কালারই খুব ভালোভাবে ফুটে উঠেছে ডিভাইসটিতে। বিশেষ করে ডিসপ্লেটা অনেক বেশি ভালো রকমের শার্প। তবে এখানে একটা বিষয়, আমি আপডেটের আগে কিছুটা লেগি টাচ ফিল করেছি, যেটা আপডেটের পরে মনে হয়েছে সলিউশন হয়েছে। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স দারুণ পেয়েছি ফোনটির মাধ্যমে। এছাড়াও যে কোনো লাইটিং কন্ডিশনে বেশ ব্রাইটই লেগেছে এই ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় সোয়াপ করে স্মুথ একটা ফিল পেয়েছি। সো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং দাম হিসেবে আমার কাছে মনে হয়েছে বেশ প্রিমিয়াম। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে 1.7 অ্যাপারচারের 200 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছেন। ক্যামেরাতে পাচ্ছেন OIS এর সাপোর্ট। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, আরও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে, ক্যামেরায় একটা ওয়ার্ম টোন ছিল, তবে ছবিগুলোতে ডিটেলস বেশ ভালো। হাইলাইটে কিছুটা হোয়াইট ব্যালেন্স বেশি মনে হয়েছে। এছাড়াও ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট, ছবিতে দূরের অবজেক্টগুলোতেও জুম করে একটা ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল। এছাড়াও এখানে ছবিগুলো অনেকটাই ন্যাচারাল পেয়েছি, যেখানে কন্ট্রাস্টটা ওকে লেগেছে। খুব বেশি কালার বুস্টেড মনে হয়নি আমার কাছে ছবিগুলো। 200 মেগাপিক্সেল মোডে ছবি তুলতে একটু সময় লাগে, তবে এখানে কিন্তু ডিটেলস একটু বেশি পেয়েছি। লো লাইট ক্যামেরাতেও ভালো কালার দিচ্ছিল, বাট ডার্কার এরিয়াতে লাইট বুস্ট করার ট্রাই করছিল। এছাড়াও কিছু জায়গায় মনে হয়েছে যে ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। নাইট মোডটায় আলাদা করে বললে ডার্ক জায়গাগুলো একটু সাদা করে দিচ্ছিল। তবে ওভারঅল লো লাইটে বেশ ভালো ছবি পেয়েছি, যেখানে নয়েজ হালকা থাকলেও ছবিগুলো ব্রাইট হয়ে দেখতে একদম খারাপ লাগছিল না। পোর্ট্রেট মোডে ডিটেলস কম, তবে এজ ডিটেকশন ভালো। কিছুটা সফট ছবি আসে, তবে ভালো আলোতে কিন্তু ভালো ছবি আসে। আর এখানে ম্যাক্রো ক্যামেরা তোলা ছবিগুলো ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে, ভালো লাগেনি। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো ক্লোজ টু ন্যাচারাল, ফেসে ভালো ডিটেলস দেখা যাচ্ছিল, তবে ব্যাকগ্রাউন্ডটা জ্বলে যাচ্ছিল। লো লাইটে মোটামুটি ভালো ছবি পেয়েছি এই ফোনটির সামনের ক্যামেরায়। ফোনটির ক্যামেরা দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায়। এখানে অবশ্যই 60 FPS থাকলে ভালো হতো। এখানে কিন্তু 1080p মোডে ভালো ফুটেজ এসেছে। তবে একটা বিষয় ভালো করে যদি খেয়াল করেন, ফুটেজগুলোতে একটু শেকি ফিল পেয়েছি। তবে ভিডিওর কালার কন্ট্রাস্ট ভালো, তাই যদি কেউ ব্লগিং করতে চান তাহলে এই ক্যামেরাটা খুব একটা খারাপ হবে না। তো ওভারঅল এই ফোনটির ক্যামেরা খুবই ভালো লেগেছে আমার কাছে। মনে হয়েছে কিছু সমস্যা আছে, যেটা আপডেটে যদি ঠিক করে দেয় তাহলে আরও ভালো হবে।
কথা বলবো এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 আলট্রা, যেটি 4 ন্যানোমিটারের অক্টা কোরের একটি প্রসেসর। এছাড়াও ইউআই হিসেবে পাচ্ছেন MIUI 14 বেসড অ্যান্ড্রয়েড 13। এই ফোনটি পাবেন 12/256, 12/512 এবং 16/512 জিবির এই তিনটি ভার্সনে, এবং এখানে পাচ্ছেন UFS 3.1। ইউআই পারফরমেন্স নিয়ে বললে এখানে ইউআইটাতে অনেক প্রি ইনস্টল অ্যাপ ও ব্লটার আছে, যেটা না থাকলে আরো ভালো হতো। তবে যেহেতু এটা চাইনিজ ভার্সন, আশা করি গ্লোবাল ভার্সন এটা থাকবে না। এখানে অ্যাপ ওপেনিং স্পিড বেশ ভালো, তবে ক্যামেরায় ক্লিক করলে একটু পরে ছবি আসে। আমার কাছে মনে হয়েছে এটা একটা বাগ। এছাড়া আপাতত কোনো সমস্যা পাইনি। ফোনটিতে গুগল প্লে স্টোর আলাদা করে নামিয়ে নিতে হয়, এবং এখানে উবার, ফুডপান্ডা সব ধরনের অ্যাপ কিন্তু আরামেই চলে। সো ওভারঅল এখানে ইউআইতে কিছু সমস্যা আছে। আপডেট আসার পরে হয়তো বা এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। তাই আপডেট আসার পরে আরেকটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ডেইলি ইউজে এই ফোনটি বেশ ভালো পারফর্ম করে, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। এছাড়াও এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো পেয়েছি। 3-4টা অ্যাপ একসাথে চালালেও অ্যাপ কিল করে না। ফোনটির পারফরমেন্সে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। কয়েকদিন আগে আমি Honor X9B এর রিভিউ করেছিলাম। আপনারা চাইলে এই ফোনটার সাথে একটা পার্থক্যের ভিডিও আসবে। গেমিং এর ক্ষেত্রে ফোনটি দিয়ে পাবজি খেলেছি। গেমিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস বলবো এই ফোনটিকে। কোনো ধরনের ল্যাগ পাইনি, ফ্রেম ড্রপ পাইনি, একদম স্মুথ গেম প্লে পেয়েছি। এখানে পাবজিতে আমি HDR আলট্রা সেটিংসে 40 FPS পেয়েছি, তবে স্মুথ এক্সট্রিমে 60 FPS পেয়েছি। এখানে গেমিং একটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে 30 থেকে 40 মিনিট খেলার পরে হিটিং ইস্যু পেয়েছি। হিটিংটা আমার কাছে মনে হয়েছে শুধুই বাড়ছে, এখানে কমার কোনো নামগন্ধ নেই। আরেকটা বিষয়, ফোন হিট হয়ে গেলে কিন্তু পারফরমেন্স ড্রপ করে, যেটা আমার কাছে মনে হয়েছে বড় ধরনের একটা ইস্যু। তবে এই সমস্যাটা শুধু পাবজিতে পেয়েছি। এছাড়াও এই ফোনটিতে অ্যাসফাল্ট 9 খেলেছি, যেখানে খুবই স্মুথ গেম প্লে পেয়েছি। একবার দুইবার জাস্ট একটু ফ্রেম ড্রপ করেছে, তবে গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। সো ওভারঅল এই ফোনটির পারফরমেন্স, ইউআই পারফরমেন্স, গেমিং সবকিছুই ভালো পেয়েছি। তবে ফোনটাতে হালকা হিটিং ইস্যু পেয়েছি, যেটা সলভ করে দিলে এই সমস্যাগুলো আর কিছুই মনে হবে না। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি, এবং বক্সেই পাবেন 120 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 30 মিনিটের মতো। আমাদের টিকটক অ্যাকাউন্টে চার্জিং টেস্টের একটা ভিডিও আপলোড করা আছে, যেখানে রিয়েল চার্জিং টেস্টিং টাইমিংটা আপনারা দেখতে পারবেন। ফোনটি দিয়ে 120 Hz রিফ্রেশ রেট ও পারফরমেন্স মোডে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। রেগুলার ইউজে ফোনটি আরামেই একদিনের মতো চলে যাবে, তবে আইডল মোডে আমার কাছে মনে হয়েছে বেশি চার্জ ড্রেন করে। ওভারঅল ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালো, তবে সত্য বলতে আমি আরেকটু ব্যাকআপ আশা করছিলাম। সো ওভারঅল Redmi Note 13 Pro Plus এক কথায় প্রিমিয়াম সেগমেন্টের একটা ফোন, যেখানে বেস্ট ডিসপ্লে পাচ্ছেন, ভালো ক্যামেরা পাচ্ছেন, বেটার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। ইউআইতে কিছু সমস্যা থাকলেও আপডেটে এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে। সো আপনার বাজেট যদি হয় 40,000 টাকা, তাহলে এই বাজেটে বেস্ট একটা অপশন হতে পারে Redmi Note 13 Pro Plus। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।